পরবর্তীকালে কারোর বাড়িতে গিয়ে কোনো রকম সমস্যা করবে না। দেখো এই বাচ্চাগুলোর পেটে এতটাই খিদে হচ্ছে যে মায়ের দুধকে পেট ভরছে না বলে পুরো চকচক করে দুধ টেনে 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 চালিয়েও বাচ্চাগুলোকে ঠিক রাখতে পারছি না। পরশুদিন রাতে 4টে বাচ্চা হয়েছিল, 4টের মধ্যে 2টো মরে গেছে। কালকে একটা কালচারে 4টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে 2টো মরে গেছে। ডিওয়ার্মিং করানো আছে। তো ডিওয়ার্মিং হচ্ছে বাংলা জায়গায় কৃমি করানো বলে। কুকুরের অ্যানিমালের পেটে প্রচুর কৃমি হয়, তো সেটাকে বলে ডিওয়ার্মিং করা। এই যে বাচ্চাগুলোকে আমরা যে খাওয়াচ্ছি বাইরের দুধ, এতে কিন্তু ওদের পেটে প্রচুর পরিমাণে রেমাল যে ঝড়টা এসেছিল সেই রাতে বাচ্চা দেওয়া শুরু হয়েছে। তুমুল ঝড়, ঠিক আছে, আমি সেই সময় ভিডিও করতে পারিনি। তুমুল ঝড়, বৃষ্টি, কারেন্ট চলে গেছে। সেই সময় বাচ্চা দিচ্ছে, আমার গরমে মানে বাল্বের হিটের দরকার। মানে আমি সেইটার সময় এত চিন্তায় ছিলাম যে বাচ্চাগুলো বাঁচাতে পারবো কি পারবো না। তো তারপরে বাচ্চাগুলো প্রচুর ঝুলিয়েছে, বাচ্চাগুলো এত ঝুলিয়েছে সে বলে বোঝাতে পারবো না, এত ঝুলিয়েছে। হাই বন্ধুরা, পমস কেয়ারে আপনাদের স্বাগত। তো আগে জিজ্ঞেস করি, গরমে তোমরা কেমন আছো? স্বাভাবিক, গরমে সবারই কষ্ট হচ্ছে। তো আমাদেরও সেই একই সমস্যা। আর আমার তো সব থেকে বেশি টেনশন, গরম হচ্ছে তো ছেড়ে দাও, সেটা তো অন্য জিনিস, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ঘরে তো এসি লাগানো আছে, তার উপরে 4-5টা ফ্যান চলে, কুলার চলে, তাতেও গরমে যেন কাজ হচ্ছে না। আমি ভাবছি যে এই গরমের মধ্যে বাচ্চাগুলোকে আমি কিভাবে ঠিক রাখবো। তো সেইভাবে খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করছি। সারাদিনে অনেক লোকেই ফোন করে, দাদা কুকুর খাচ্ছে না, কুকুর খাচ্ছে না, কি দিলে কুকুর খায়? এটা দাদা আপনার একার বাড়ির সমস্যা না, আমার বাড়িরও সমস্যা। না খেলে জোর জবরদস্তি করবেন না, একটা টাইম খেলেই যথেষ্ট। হ্যাঁ, আর চেষ্টা করবেন দুপুরবেলা একটু টক দইয়ের ওপর দিয়ে রাখার। তো আমি তো ওপরের ভিডিও তো সবসময় দেখাই, আর এইখানকার ভিডিওটা এই জন্য আজকে করছি, সেটা হচ্ছে দেখুন, এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য দিন রাত এক করে আমরা এই বাচ্চাগুলোকে আজকে দাঁড় করিয়েছি। এখনো যে সব ঠিকঠাক আছে বলতে পারবো না, ঠিক আছে। সেই জন্য এই বাচ্চাগুলো, এদের তো মা খুব ছোট ছোট হয়, 2-3টে করে বাচ্চা হয়। এইটা হচ্ছে 4টে মায়ের বাচ্চা। এখানে হচ্ছে যে কটা আছে সেখানে 4টে মায়ের বাচ্চা, তো 2টো বা 3টে আর 1টা এরকম করে আছে। তো যাই হোক, সেইভাবে বাচ্চাগুলোকে রেখেছি। আর এই মাটা এত ছোট মা, তো এই মায়ের দুধ খেয়ে বাচ্চার পেট ভরছে না। কেন সেই জন্য পেটটা ভরছে না বলে আমি বাচ্চাগুলো দেখছি ওজনে হালকা হয়ে যাচ্ছে। আমরা বাচ্চা দেখলেই বুঝতে পারি কার কতটা হেলথ আছে। আমি আমার বাড়ি থেকে বাচ্চা নিয়ে গিয়ে আমাকে কোনোদিন এই ফোনটা আসে না যে সারাদিন দাদা কুকুরটা কিছু খাচ্ছে না, কুকুরটার ওই সমস্যা এই সমস্যা। আমার কাছে এই সমস্যাগুলোর জন্য ফোন আসে না, ঠিক আছে। খুব শরীর আছে, শরীর খারাপ হতে পারে, কিন্তু আমি যে এই যে বলি যে ছোটবেলা থেকে যে কুকুরগুলোকে খাই, দেখুন এখন যেমন অনেকে জিজ্ঞেস করে কি খাওয়ান দাদা, এখন আমি রয়্যাল ক্যানিন দুধ দিচ্ছি, ঠিক আছে। এইটা খেতে খেতে আস্তে আস্তে কনভার্ট করছি স্যারালাকে, ঠিক আছে। এইটা কিন্তু চলছে, রয়্যাল ক্যানিন দুধটা চলছে কিন্তু আজকে 8 দিন 10 দিন ধরে। 3 বেলা আমরা খাওয়াচ্ছি, আর বাকি টাইমটা যেটুকু মায়ের দুধ জমছে, মায়ের দুধটা ওইটুকু খাচ্ছে। তো এইটা করতে করতে একটু একটু করে স্যারালাকে কনভার্ট করছি। কেন, যত বড় হচ্ছে এই পাতলা দুধটা তো পাতলা, দুধটা খেলে কি হবে, ওদের পেটে থাকবে না, মানে পেটটা অত ভারী হবে না। তো সেই জন্য তার সঙ্গে একটু একটু করে কনভার্ট করে দিচ্ছি, তাতে পেটটা ওদের ভরবে, আর ভেতর থেকে ইমিউনিটি মানে হেলথ খুব ভালো হবে। আমার বাড়ি থেকে যখন বাচ্চা যায়, তো আমার টেনশনটা কম থাকে। এই জন্যই আমি এই যে ছোট থেকে এইভাবে এদেরকে বড় করছি, মানে পরবর্তীকালে কারোর বাড়িতে গিয়ে কোনো রকম সমস্যা করবে না। দেখো এই বাচ্চাগুলোর পেটে এতটাই খিদে হচ্ছে যে মায়ের দুধকে পেট ভরছে না বলে পুরো চকচক করে দুধ টেনে 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 খাচ্ছে। এইরকম করে সারাদিনে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে ধরে খাওয়াই। এই গরমে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা প্রায় এসি চালাচ্ছে, ঠিক আছে। তো মানে এসি চালিয়েও বাচ্চাগুলোকে ঠিক রাখতে পারছি না। পরশুদিন রাতে 4টে বাচ্চা হয়েছিল, 4টের মধ্যে 2টো মরে গেছে। কালকে একটা কালচারে 4টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে 2টো মরে গেছে। তো অনেকেই যারা জিজ্ঞাসা করে দাদা সস্তায় দিন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমার নিজে এখন বুকের যন্ত্রণা হচ্ছে। এই মাসে 20,000 টাকা লাইটের বিল এসছে, ঠিক আছে। 20,000 টাকা লাইটের বিল এসছে, এগুলোকে দিতে হয়। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। আমার বাড়িতে বাচ্চাগুলো ভালো থাকে, ভালো রাখার যতটা শেষ অব্দি চেষ্টা করি। তাতেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে চেষ্টা করবো, আপনারাও আমাকে বলবেন দাদা এইটাকে ওইটা করলে ভালো, ওটা করলে ওইটা করলে ভালো হয়।
তো আমি নিশ্চয়ই সেভাবে চেষ্টা করব। আর প্রত্যেকটা বাচ্চা দেখুন, এইখানে যে কটা বাচ্চা আছে, ঠিক আছে, সব কটা বাচ্চা অলমোস্ট বুক, অলমোস্ট সব বাচ্চা বুক। শুধু দুটো দুটো কুকুরের ইম্পোর্টের বাচ্চা, দুটো বাচ্চা ইম্পোর্ট ডগের বাচ্চা আছে। তো সেইগুলোকে আমরা রাখার, ডগ ওনার একটা পিক করবে, আর বাকিটা আমরা নিজের কাছে রাখবো, ঠিক আছে। সেগুলো যদি ভালো দাঁড়ায় পরবর্তীকালে শোয়ের জন্য সব রেডি করব সেগুলো। তো মানে অনেকেই ভাবে যে বাচ্চা দিল আর বাচ্চা বড় হয়ে গেল, বাচ্চা বেচে দিলাম, মাসে লাখ লাখ টাকা কামালাম। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এইটা কিন্তু তাদের একদম ভুল ধারণা। প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম, মানে বলে বোঝাতে পারবো না। মানে আজকে 2-3 বছর হয়ে গেলে আমরা কোথাও বেরোতে পারি না। কোথাও যে 1 ঘন্টার জন্য বেরোবো, মানে সেইটুখানি আমাদের সাহস হয় না। যে কোথাও যদি 1 ঘন্টার জন্য বেরোই, কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায়, কোনো বাচ্চা যদি প্রবলেম হয়ে যায়, এরকম বহুবার হয়েছে। তো আমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না। অনেকেরই ধারণা আছে দাদা ছোট বাচ্চা নেব কিন্তু দাম দেব না। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, প্রত্যেকটা বাজারে কোয়ালিটি জিনিসের দাম, মানে যে কোনো ব্রিডের ক্ষেত্রে বলছি, যে কোনো জিনিসের ক্ষেত্রে বলছি, শুধু যে আমার পমেরিয়ানের ক্ষেত্রে বলছি তা না, প্রত্যেকটা জিনিসেরই খুব কস্টলি দাম হয়। ভালো জিনিসের ভালো দাম, যে যারা দেয় তারা নিশ্চয়ই ভালো জিনিস পায়। আমার বাড়ির কালচার ফর্মের বাচ্চা, মানে আলাদা করে তো কিছু বলতে হবে না, ঠিক আছে। মানে আমি তো সবকিছু সবসময় বলি, কোয়ালিটি না দাঁড়ালে বাচ্চা বাড়িতে ফেরত দিয়ে যাবে। তো যাই হোক, আর একটা জিনিস দেখাই, এই যে দেখুন আমার বাড়িতে বাচ্চাটা পরিষ্কার থাকার কারণটা কি, এই যে কুকুরগুলো খেয়েছে বা গায়ে ময়লা পড়েছে, আমরা কিন্তু এই খেতে খেতে সারাদিনে 1-2 বার করে ব্রাশ করি। এই ব্রাশটা করলে কি হবে, ওদের বডি সার্কুলেশনটা, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, বডিটা মাসাজ হবে, ঠিক আছে। গায়ে যদি ময়লা থাকে, অনেকে বলে দাদা গায়ের গা চুলকোচ্ছে, অনেক কুকুরেরই, মানে আমার থেকে নিয়ে গেছে বা বিভিন্ন জায়গায় বলে দাদা গা চুলকোচ্ছে। কি হয়, যে ধুলো উঠছে না, ধুলোটা যদি লোমের গোড়ায় জমে, তো লোমের গোড়ায় জমলে গা চুলকোতে শুরু করবে। এবার গা চুলকোতে চুলকোতে চুপ কর, গা চুলকোতে চুলকোতে সেখান থেকে ইনফেকশন শুরু হয়ে যাবে, সেখান থেকে ইনফেকশন শুরু হয়ে যায়, তখন কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে এরকম ভাবে পরিষ্কার করে, একদম কোনো যেন গায়ে নোংরা অসুবিধা না থাকে, প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে টাইম দিয়ে দিয়ে ফলো করা, ব্রাশ করে দেওয়া। তাতে কি হয়, বুঝতে পারি কার মধ্যে কি সমস্যা না সমস্যা। শুধু যে খাওয়ালাম বড় হয়ে গেল, এই ধারণা কিন্তু একদম নয়। এই বাচ্চা কিন্তু খুব সৎ বাচ্চা। যারা ভাবে যে বাচ্চা মানে মা মানে মানে বাচ্চা কুকুরে দেবে, কুকুরে বাচ্চা দেবে, বড় হবে আর বেচে দেবে, তার ধারণা কিন্তু একদম টোটাল ভুল। খুব টাফ এই ব্রিডটা করা, ভীষণ টাফ। এই জন্য ব্রিড কেউ চট করে করতে চায়। বাচ্চাগুলো আছে এখন সবে এদের 17-18 দিন চলছে, এখনো ডিওর্মিং করাইনি। আচ্ছা, আর একটা ডিওর্মিং এর কথা যখন বললাম, সেটা হচ্ছে ডিওর্মিংটা অনেকে জিজ্ঞেস করে দেয় ডিওর্মিং করানো আছে। তো ডিওর্মিং হচ্ছে বাংলা জায়গায় কৃমি করানো বলে। কুকুরের অ্যানিম্যালের পেটে প্রচুর কৃমি হয়, তো সেটাকে বলে ডিওর্মিং করা। এই যে বাচ্চাগুলোকে আমরা যে খাওয়াচ্ছি বাইরের দুধ, এতে কিন্তু ওদের পেটে প্রচুর কৃমি তৈরি হবে। ফার্স্ট ডিওর্মিং কিন্তু আমাদের 20 দিনে করতে হয়। 20 দিনে যেই ডিওর্মিংটা করবো না, বাচ্চা আরো হেলথ, মানে যা খাবে সেটা ওদের শরীরে লাগবে। একটা ফার্স্ট ডিওর্মিং 20 দিনে করি, সেকেন্ড ডিওর্মিং 35 দিনে করি, এরকম 3 মাস অবধি পরপর চলবে। তাতে কি হবে, বাচ্চার হেলথ ভালো থাকবে, বাচ্চা কোনো জায়গায় গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে না। আচ্ছা, যে মিল্কির যে আমার থেকে সাদা পমটাকে আমি ইম্পোর্ট দিয়ে মেটিং করিয়েছি, ঠিক আছে, সাদা পমটা যে ইম্পোর্ট দিয়ে আমি মেটিং করিয়েছি, তার বাচ্চা 3টে হয়েছে। মানে তার মানে যদি বলি, মানে কি বলবো, মানে মানে মরতে মরতে বাচ্চাগুলো বেঁচে গেছে। প্রথম কথা, যে রেমাল যে ঝড়টা এসেছিল, সেই রাতে বাচ্চা দেওয়া শুরু হয়েছে, তুমুল ঝড়, ঠিক আছে। আমি সেই সময় ভিডিও করতে পারিনি, তুমুল ঝড়, বৃষ্টি, কারেন্ট চলে গেছে, সেই সময় বাচ্চা দিচ্ছে। আমার গরমের মানে বাল্বের হিটের দরকার, মানে আমি সেইটার সময় এত চিন্তায় ছিলাম যে বাচ্চাগুলো বাঁচাতে পারবো কি পারবো না। তো তারপরে বাচ্চাগুলো প্রচুর ঝুলিয়েছে, বাচ্চাগুলো এত ঝুলিয়েছে সে বলে বোঝাতে পারবো না, এত ঝুলিয়েছে বাচ্চাগুলো। তার মধ্যেও বাচ্চাগুলোকে ঠাকুরের আশীর্বাদে, লোকনাথ বাবার আশীর্বাদে বাচ্চাগুলো, মানে আজকে 18 দিন বয়স, ফার্স্ট ডিওয়ার্মিংটা যখন করব, তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার মায়ের দুধ খাচ্ছে সেই ভিডিওটাও আমি শেয়ার করব। এই বাচ্চাগুলো মানে কি বলবো, মানে এত সফট একটা বাচ্চা, এই বাচ্চাগুলো এত সফট একটা বাচ্চা। এই যে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে খাওয়ানো, অবজারভেশন করা। এই যে দেখুন, খাওয়াতে খাওয়াতে আমি দেখছি কিছু বাচ্চা ঠান্ডা লেগেছে,
কিছু বাচ্চা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি পড়ছে, আমি এইগুলোকে অবজারভেশন করব, ওষুধপত্র দেওয়া শুরু করবো। এই ছোট ছোট জিনিসগুলো কি প্রত্যেকটা পার্ট, মানে যারা কুকুর নিয়েও গেছে তাদেরকেও বলছি, অনেকে নেগলিজেন্সি করে, ও ঠিক আছে ঠিক হয়ে যাবে, ও কোনো ব্যাপার নয়। আমি এতগুলোকে সামলাই এই কারণেই যে আমি কোনো ছোট্ট একটা জিনিস দেখলে আমি সঙ্গে সঙ্গে তার উপর ট্রিটমেন্ট শুরু করি, অবজারভেশন শুরু করি। প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে করি, তাহলে কি হয়, বাচ্চাগুলো হেলথ ভালো থাকে, বাচ্চাগুলো ইমিউনিটি ভালো। দেখুন এসির ঘরে এই বাচ্চাগুলো থাকে, আরও বাচ্চা থাকে যারা শোয়ের জন্য রেডি করছি, সেইগুলো রেডি হয়। প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা খাঁচায় দেওয়া থাকে, প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা খাবার, কে রয়্যাল ক্যানিন খায়, কে চিকেন খায়, কে ক্যানিন ক্রিক খায়, প্রত্যেকটা আলাদা 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 ফুড মানে হ্যাবিট করা আছে। এইগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে ভীষণভাবে অবজারভেশন করতে হবে। তাহলে কি হবে, এই পমেরিয়ান ব্রিডটা মানে অনেকে খুব ইজি ভাবে নেয়, বারবারই বলি এই ব্রিডটা এত ইজি ব্রিড নয়, এই ব্রিডের লোককে ঠকানো খুব সোজা, এই ব্রিডের বাচ্চা বাঁচানো খুব টাফ। অনেকে যারা ভাবে আমি লাখ লাখ টাকা কামাই, আমি তোমাকে বলে দিচ্ছি বছরে যদি 50-100টা বাচ্চা হয়, মিনিমাম 40 থেকে 50টা বাচ্চা মরে, আর 40টা বাচ্চা 50টা বাচ্চা আমি বিক্রি করতে পারি, তার মধ্যে বাচ্চা কিছু রাখি। তো যাই হোক, সেটা কথা নয়, মেনটেনেন্স খরচাও সেভাবে অনেক হাই। আমার বাড়িতে যারা এসছে, আর প্রত্যেককেই বলেছি আমার বাড়িতে মানে কুকুর কিনতে হবে এরকম কোনো কথা নয়। আমার বাড়িতে প্রচুর লোক ঘুরতে আসে, দাদা কুকুর দেখবো, অলওয়েজ ওয়েলকাম, তারা আমার বাড়িতে এসো। হ্যাঁ, এসে একটা কথা বলি, বাচ্চাদের গায়ে হাত দেবে না, এই ঘরটা পুরো আলাদা। বাট এমনি দূর থেকে দেখো, আমি যে ওপরে অ্যাডাল্টগুলো থাকে আমি ওপরে নিয়ে যাবো, ওপরেরগুলোর সঙ্গে দেখো, তুমি তাদের সঙ্গে টাইমটা কাটাও। কিন্তু এত ছোট 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 বাচ্চাকে কেউ ঘাঁটবেন না এলে। আমি অনেককেই বলি যে বাইরে থেকে এলে রোগ বোগ থাকে, আর অনেকে তো মানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দেয় নাকি কুকুর দেখালে নাকি তার ঘরে রোগ ঢুকে যাবে, এরকম কোনো কথা নয়। চেষ্টা করি হাইজিন মেনটেন করার, কিন্তু মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখানো যেতেই পারে। মায়ের দুধ খাচ্ছে, দেখুন এই বাচ্চাটা সর্দি লেগেছে বলে দুধ খাওয়ানোর পর নাক দিয়ে বার করছে, ঠিক আছে, তার মধ্যে এসি চলে, আবার এসি বন্ধ করলে আর এক জ্বালা, এসি বন্ধ করলে চিল্লিয়ে মাথা খারাপ করে দেবে। তো এসিও আমি বন্ধ করতে পারি না। এই মাসে বিল এসছে 20,000, মানে 3 মাসে আমাদের থেকে 3 মাসে বিল আসে, 3 মাসে বিল এসছে 20,000 টাকা। মানে অনেকেই যারা ভাবে যারা খুব ইজি ব্যাপার, তাদেরকে একটা কথাই বলি, 1 মাস আমার বাড়িতে এসে করে দিয়ে যাও, ফ্রি অফ কস্টে কুকুর দিয়ে দেবো, 1টা মাস শুধু করে দিই। আর আমি তো এই ব্রিডটা নিয়ে কাজ করি, আমি অন্য কোনো ব্রিড নিয়ে কাজ করি না, এই ব্রিডটাকে নিয়ে কাজ করি। অন্য কুকুর কেনা বেচাও আমার নেই, আমি প্রত্যেকে সেটা বলিও। তো যাই হোক, আমি মিল্কিল যে ভিডিও আছে ইম্পোর্ট ডগটা দিয়ে মিটিং করিয়েছি, ঠিক আছে, তার বাচ্চা আমি শেয়ার করব, ভিডিওটা শেয়ার করব। ফার্স্ট একটা ডিওয়ার্মিং হয়ে গেলে সেই বাচ্চার কি কোয়ালিটি দাঁড়াচ্ছে দেখাবো। সব কুকুর তো কিনে করা সম্ভব নয়, সব কুকুর কিনে করলে তো আমি ফকির হয়ে যাবো। বাইরে থেকে প্রচুর কুকুর মিটিং করে, আমার এখানে প্রত্যেকটা কুকুর আলাদা আলাদা ব্লাড লাইন দিয়ে মিটিং করে। অনেকে ভাবতে পারে যে একটাই কুকুর, আমি কিন্তু বছরে প্রচুর বাচ্চা বাইরে দিই, সেই জন্যই আমার ঘরে কিন্তু ব্লাড লাইনগুলো চেঞ্জ হচ্ছে। ব্লাড লাইন চেঞ্জ না করলে পরবর্তীকালে যেসব সমস্যাগুলো দেখা দেবে, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান কোনো ওষুধে ঠিক করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই যে আমি দেখুন এই কি বলে রয়্যাল ক্যানিন দুধের সঙ্গে আমি কিন্তু 2-4 ফোঁটা করে বনিশন মিশিয়ে দিয়েছি, তাতে ডাইজেস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। কেউ বনিশন, কেউ নিওপ্রিপটিন দিতে পারে, এগুলো খুব সফট ওষুধ, দিলে দেওয়াই যায়, কোনো সমস্যা নেই। দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, কেন বাইরের দুধ খাচ্ছে, তো বাইরের দুধ খেলে একটু ডাইজেস্টের প্রবলেম থাকে। তো সেই জন্য সবসময় আমি একটা প্রোটেকশন নিয়েই কাজ করি। রয়্যাল ক্যানিন দুধ ভালো। এবার অনেকে অনেক রকম দুধ ইউজ করে, যার বাচ্চার যে দুধটা শ্যুট করেছে সেটা ইউজ করে, মানে সেই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু আমার পমের বাচ্চা, আমি কোনো রিস্ক নিই না। এইটার পরে আমি একদম মোটামুটি এখন 30 দিন বয়স হবে, আচ্ছা, আর 5-7 দিন পরে এইটা শুরু করবো, পাতলা করে, একদম জলের মতন পাতলা করে। এইটা কিছুদিন খাওয়াবো, কিছুদিন খাওয়ানোর পরে চলে যাবে আমাদের রয়্যাল ক্যানিন যে মিনি স্টার্টার, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টারে চলে আসবে। 40-45 দিন অবধি রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার ওরাও খাবে, আর আমরাও তার সঙ্গে ওদের হাতে করে খাইয়ে দেবো। যখন মোটামুটি 40-50 দিন বাচ্চা পুরো রেডি হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চাগুলো ডেলিভারির জন্য যারা যারা বুক করেছে তাদের বাড়িতে সব চলে যাবে। এখানে অলমোস্ট বাচ্চা সব বুক আছে, মানে কি বলবো, যারা একটা করে বাচ্চা নিয়ে গেছে তারা আবার এত ভালো কোয়ালিটি দাঁড়িয়েছে, আবার একটা করে বাচ্চা বুক করেছে। কারোর বাড়িতে 3-4টে আছে, সব আমার বাড়ির আলাদা 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 লাইনের বাচ্চা। বলছে দাদা এত ছোট হয়, এত কম খায়, মানে এইটুখানি, মানে আমি তো ভাবতেই পারি না। এর আগে বহু জায়গার থেকে কালচার পম নিয়েছে,
কিন্তু নিয়ে কুকুরটা বড় গিয়ে স্পিডস হয়ে গেছে। যারা সস্তায় দেয় তাদের এইটাই হয়, যে সস্তায় নিলে যে অনেকে ভাবে যে বাচ্চা ছোট হবে, হ্যাঁ, অনেকে ভাবে যে বাচ্চা নিয়ে গেলে ছোট হবে। ছোটবেলায় এদেরকে সত্যি কথা বলছি, আমি দেখাচ্ছি একটা জিনিস, দেখুন এই দুটো ইম্পোর্ট ডগের বাচ্চা, ঠিক আছে, এই দুটো ইম্পোর্ট ডগের বাচ্চা, মানে এই দুটো বাচ্চা হাতে নিলে বাচ্চার কোয়ালিটি সামনে থেকে না, এখন কিচ্ছু হয়নি, বাচ্চা 60 দিন 70 দিন হবে, তারপরে এই বাচ্চার রূপ একদম ফেটে পড়বে। এই রূপ মানে লোম, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে মানে কল্পনা করা যাবে না পমের ডগের বাচ্চা কি। আচ্ছা সেই একটা গেল। দেখুন এই বাচ্চাকেও দেখলে আপনি চিনতে পারবেন না, দেখুন এটা কালচারের বাচ্চা। আপনি এই বাচ্চাকেও যদি পম বলে বিক্রি করে আপনি বুঝতে পারবেন। দুটোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে, দেখুন ছোটবেলা থেকেই বুঝতে পারবেন, দুটো ভালো করে দেখলেই বুঝতে পারবেন, নাকের স্টক, কান দেখলেই বোঝা যাবে। পয়সা দিয়ে যখন জিনিস কিনছেন কেন ভালো জিনিসটা নেবেন না, ঠিক আছে। দেখুন এই জিনিসগুলো এতটা কোনো ইউটিউবে আপনি খুঁজে পাবেন না। সবাই কিন্তু কুকুর বেচে, আমিও কুকুর বিক্রি করি, কিন্তু কুকুর বিক্রি করার পরে এই দেখুন এটা পমের বাচ্চা, এটা কালচারের বাচ্চা। অনেকে গুলিয়ে ফেলে, দাদা আপনি কি করে বুঝবেন বা আপনি কি জানবেন? আমরা বাচ্চা ছোট থেকে হাতে নিলে বুঝতে পারি যে বাচ্চা কি দাঁড়াবে কি দাঁড়াবে না। তো ঠিক আছে, এই ডগ, এটা মেল বাচ্চা হয়েছে, আরো দুখানা ফিমেল হয়েছে। তো যে ডগ ওনার দিয়ে মিটিং করিয়েছি তাকে বলেই দিয়েছি যে আমি এবারে ইম্পোর্টটা রাখবো, আরো একটা ইম্পোর্ট ডগের বাচ্চা রেডি করছি, সেটা এখন দেখাবো না, সেটার এখন মল্টিং এ চলছে, 5 মাস 5.5 মাস বয়স, সেটাকে দেখাবো ওর যখন 10 মাস বয়স হবে, ঠিক আছে। ইম্পোর্ট ডগের বাচ্চা ঘরে স্টক করেছি, এরপরে সব ইম্পোর্ট ডগ দিয়ে মিটিং করবো। যা বাচ্চা যাবে একটা সাইড ইম্পোর্ট ডগ থাকবে, একটা সাইড আমার বাড়ির বাচ্চা থাকবে। প্রত্যেক কটা বাচ্চার কোয়ালিটি মানে এত ভালো হচ্ছে, আস্তে আস্তে আরো ভালো করার চেষ্টা করছি, হ্যাঁ। তা সত্ত্বেও বলি, যদি কোনো রকম মনে হয় যে আমার কি বলবো কোথাও ভুল হচ্ছে, আপনারা আমার প্রচুর সাপোর্ট করেছেন ভিডিওগুলোতে, আমাকে কমেন্ট করুন, দাদা এইটা করলে ভালো হয়, দাদা ওটা করলে ভালো হয়, দাদা এইটার পর ওটা দাও, হ্যাঁ, তাহলে আমি আরো জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমার একটা ফিমেল বাচ্চা, সব বাচ্চা বুক আছে, আমার একটা ফিমেল বাচ্চা কিন্তু আমি বুক হয়নি এখন, ঠিক আছে। এই ফিমেল বাচ্চাটা আছে, বাকি অলমোস্ট বাচ্চা বুক, 2-3টে ইম্পোর্ট ডগের বাচ্চা ছাড়া বাকি বাচ্চা বুক, শুধু এই ফিমেল বাচ্চাটা বুক হয়নি, ঠিক আছে। এই ফিমেল বাচ্চাটাকে মানে এত ভালো লোম, মানে যখন রেডি হবে যার বাড়িতে যাবে, সত্যি কথা বলছি এইবারে যে কটা বাচ্চা হয়েছে লোম মেনটেন করতে মানে হিমশিম খেয়ে যাবে, এত লোম হবে আর এত সুন্দর, সব কম্প্যাক্ট সাইজ হবে, ঠিক আছে। আমার বাড়িতে তো সবসময় বলেই রেখেছি, অলওয়েজ ওয়েলকাম, মা বাচ্চা দেখে নিয়ে যাও, দুধ খাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই একটা ফিমেল বাচ্চা আছে, বাচ্চাটার এখনো ডিওয়ার্মিং হয়েছে এদের, আচ্ছা একটা ডিওয়ার্মিং সবে হয়েছে, এদের 20 দিন প্লাস বয়স হয়ে গেছে, আর যেগুলো হয়েছে এখনো 20 দিন বয়স নয়। তো কেউ যদি বুক করতে চাও, একটা ফিমেল বাচ্চা আছে, লাইট শেডের ওপর ফিমেল বাচ্চা আছে, সেটা তোমরা দেখতেই পারো, ঠিক আছে। আর মোটামুটি সব বাচ্চা বুক হয়ে গেছে। তো এই বাচ্চাগুলোকে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে খাওয়ানো, কে কি খাচ্ছে না খাচ্ছে, প্রত্যেকটা বাচ্চাগুলোকে ফলো আপ রাখা, এগুলো কিন্তু আমরা খুব ভীষণভাবে ফলো করি, তাতে গিয়ে বাচ্চার হেলথ ভালো থাকে। এখনই এই বাচ্চাগুলোকে হাতে নিলে বুঝতে পারবে। আর আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, আমি বহু জায়গায় শুনেছি কম খেতে দেবে, আমি সত্যি কথা বলছি আমি কম খেতে দিই না। আমি বাচ্চাদের 10 মাস অবধি 3 বেলা পেট ভরে খেতে দিই। সে ওরা যদি না খায় সেটা অন্য ব্যাপার, কিন্তু 3টে বেলা দিয়ে পেট ভরে খেতে দিই। তাহলে কি হয়, এখন দেখুন একটা সোজা ক্যালকুলেশন, আপনারা নিজেরা চিন্তা করুন, মানে আমরা সারাদিনে 2 বার খেলেই যথেষ্ট, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দেখবেন বারবার খাই 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 করে, তাদের খিদেটা বেশি, সারাক্ষণ কিছু না কিছু টুকিটাকি মুখ চলছে। তো তাদের খিদেটা বেশি, তাদের বাড়ার জন্য যে মানে খাবারটা দরকার, যে পুষ্টিটা দরকার, তারা কিন্তু বারবার চাইছে। আমরা কিন্তু দুপুরবেলা যদি সকালবেলা কোনোদিন খেলাম বা হ্যাঁ একটা রুটি খেলাম, দুপুরবেলা এক ডাল ভাত খেলাম, সে রাতে খাচ্ছে, বিকেলে একটা চা বিস্কুট, এনাফ। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হলে দেখবেন সারাক্ষণ মুখ চলছে, আমাদের থেকে ওদের খিদেটা কিন্তু অনেক বেশি। সেম জিনিস কুকুর যখন বাড়ছে, 3টে টাইম খাবার মাস্ট, সকালে দুপুরে রাতে। এবার আমি পেট ভরে 3টে টাইম দিই, হ্যাঁ খাবারটা ঘুরিয়ে ফিরিয়ে দিই, সবসময় যে রয়্যাল ক্যানিন দিই, সবসময় যে ডগ ফুড দিই তা না। এই আমি বলছিলাম আমার যে বাচ্চাগুলো আছে 2 দিন ধরে কিচ্ছু খাইনি,
মানে আইসক্রিম দিচ্ছি আইসক্রিম খাচ্ছে না, দই দিচ্ছি দই খাচ্ছে না। আমি ভীষণ মানে ভয় পেয়ে গেছিলাম যে এত ছোট ছোট পমের বাচ্চা কিচ্ছু মানে মুখে দিচ্ছে না, শুকে চলে যাচ্ছে। শুধু হ্যাঁ কি খাচ্ছে না দেখে আমি গ্যাসের ওষুধ খাইয়েছি। গ্যাসের ওষুধ খাওয়ালে যেহেতু এমটি স্টমাকে থাকছে, গ্যাসের ওষুধ খাইছি। আবার দেখুন কালকে কি করেছি, যেই খাইনি আমি কি করেছি, একটু চিকেন নিয়ে এসেছি। আমি যে চিকেন খাওয়াই শুধু চিকেন সেদ্ধ করে শুধু দিয়েছি, পাত চেটে পুটে একদম বাটি পরিষ্কার করে চিকেন খেয়েছি। এবার আমি বুঝলাম কি ওদের একঘেয়ে হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, অনেকেই জিজ্ঞেস করে দাদা, মানে এটা কেউ খারাপভাবে নেবেন না, অনেকেই দাদা বলে দাদা কুকুর আমার, মানে আমি তো সবসময় হেল্প করি, এই যে খাওয়াচ্ছি কী কী ডায়েট দিই সবসময় আমি বলি। এছাড়াও আমি প্রচুর লোককে দেখেছি দাদা, আমি ডাক্তার নই, বারবারই একটা কথা বলি, বাইরে থেকে আপনারা কুকুর কিনেছেন, তারপরে আমাকে একবার ফোন করেছেন দাদা কুকুরটা এই সমস্যা ওই সমস্যা, কি খাওয়াবো বলে দিই। কিন্তু একটা কথা বলি, আমি কাজে বেরোই, অহেতুক সারাদিন আমাকে ফোন করবেন। আপনারা কুকুর অন্য জায়গা থেকে নিচ্ছেন, যখন যেখান থেকে নিচ্ছেন, দেখুন যারা আমার থেকে নিচ্ছে আমার একটা দায় আছে, তাদের সমস্ত রকম হেল্প করার দায়বদ্ধতা আমার। কিন্তু আপনারা অন্য জায়গা থেকে কুকুর, এই যে আমি কেন এই কথাটা বলছি, রাগের কিছু নেই, তো কেউ খারাপভাবে নেবেন না। দেখুন আমি এই বাচ্চাগুলোকে রয়্যাল ক্যানিন খাওয়াচ্ছি, তারপরে স্যালাক খাচ্ছি, তারপরে আমার রয়্যাল ক্যানিন মিনিস্টার খাবে। আমি বাচ্চাগুলোর হ্যাবিচুয়েটটা জানি, ফুড হ্যাবিটটা আমার বোঝা আছে। আপনি একটা অন্য জায়গা থেকে কুকুর নিচ্ছেন, তার হ্যাবিচুয়েটটা কি আমি জানি না। সে একটা অন্য কিছু খাবার খেয়ে বড় হয়েছে, আমি ফট করে একটা খাবার বলবো, সেই খাবারটা শ্যুট করবে না, বাচ্চারা একটা প্রবলেমে পড়ে যাবে, শরীর খারাপে পড়ে যাবে। আপনি আমাকে বলবেন দাদা বাচ্চাটার ওই খাইয়েছি শরীর খারাপ হয়েছে। সেই জন্য আমি বারবার বলছি, আমাকে কেউ ফোন করে বলবেন না দাদা আমার ডগের কি বলে ডায়েটটা আপনি বলে দিন, আমার ডগের ওটা আপনি বলে দিন। আমার ভিডিও ফলো করুন, ওর মধ্যে সব বলা আছে। কিন্তু হ্যাঁ যারা আমার থেকে বাচ্চা নিয়ে যায় তাদেরকে আমি এই কারণে বলি যে দেখুন আমি এই বাচ্চাগুলোর হ্যাবিচুয়েটটা জানি, এই বাচ্চাগুলো কি খায় না খায়, কি খাওয়ালে কি ওষুধ খাওয়ালে ঠিক হবে। মানে মানুষের যে ডাক্তার হয়, দেখবেন অনেক ডাক্তারের কাছে আমি ওই ডাক্তারকে প্রেফার করি, ওই ডাক্তার আমার জন্য শ্যুট করেছে, ওই ডাক্তার তার জন্য শ্যুট করেছে। সেম তাই আমার বাচ্চাগুলো যারা নিয়ে গেছে তাদের আমি জানি এরা এই খায়, ওদের এতে হ্যাবিচুয়েট, আমি তাদেরটা বলতে পারবো। আপনারা কুকুর নিচ্ছেন যেখান থেকে, আপনারা সেখান থেকে ফোন করেন না, বললেই বলেন যে দাদা ও কুকুর দেওয়ার পর আর ফোন ধরছেন। দেখুন সেটা তো আমার কিছু করার নেই, কিন্তু আমি একটা খাবার বলবো, কেউ খারাপভাবে নেবেন না। আমি একটা খাবার বলবো, খাবারটা বাচ্চারা শরীর খারাপ হয়ে যাবে, পেটে শ্যুট করবে না, তখন আপনারা ভাববেন যে আমি ঠিক, তখন আপনারা নিজে আমার প্রতি তো রাগ হবে যে আমি নাকি ভুল গাইড করেছি, ভুল ট্রিটমেন্ট করেছি। তো সেই জন্য বলি আমি সবসময় চেষ্টা করব আমি আপনাদের হেল্প করা, কিন্তু তার মানে এই নয় আপনারা কুকুর অন্য জায়গা থেকে কিনছেন আর আমাকে সারাদিন বলছেন দাদা কুকুরটার কি ডায়েট করবো, কুকুরটার এই করবো, আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি। প্লিজ একবার আমি প্রত্যেককেই বলি যে আমার বাড়ি থেকে কুকুর নিয়ে যাওয়ার পরও একটা ডাক্তারের কনসাল্টে থাকবে, কেন আমি তো আর দূর থেকে দেখতে পাচ্ছি না। ছোটোখাটো অসুবিধা হয় আপনি আমায় বলবেন, আমি হেল্প করে দেবো, কিন্তু আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না। আমি না দেখে আমি ওর ট্রিটমেন্টটা করবো কী করে, আমি ওর জিনিসগুলো বলবো কীভাবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তো কেউ কিছু খারাপভাবে নেবেন না, এটা আমি বললাম বলে। কথা বলতে বলতে মানে এই বাটি প্রায় হাফ বাটি দুধ গুলেছিলাম, রয়্যাল ক্যানিন দুধ, যে ইম্পোর্ট ডগের বাচ্চাগুলো আছে এই তিনটে, ঠিক আছে, এই যে তিনটে বাচ্চা আছে ইম্পোর্টের, ঠিক আছে। দেখুন কথা বলতে বলতে এই বাটির দুধটা খেয়ে নিয়েছে। অনেকে ভাবে কি মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ খেলেই ওদের পেট ভরে যাবে। মায়ের দুধ খেলে পেট ভরবে না, বেঁচে থাকবে, কিন্তু ভেতর থেকে ওদের ইমিউনিটিটা স্ট্রং হবে না, মানে এত হালকা হয়ে যাবে বাচ্চাগুলো যদি কোনো শরীর খারাপে পড়ে না, বাচ্চাগুলো মানে সার্ভাইভ করতে পারবে না। দেখুন কথা বলতে বলতে এখানে এতগুলো বাচ্চাকে হাফ বাটির দুধটা খাওয়ালাম, এখন বাজে হচ্ছে 11টা বাজে, আবার খাবে কটার সময় গো? 3টে, আবার প্রায় 3টের সময় খাবে, ঠিক আছে। মাগুলো ওপরে গেছে, মাগুলো সকালবেলা চলে গেছে, বাচ্চাগুলো 2 ঘন্টা খালি ছিল, পেটে খিদে আছে, মাগুলো ওপরে গেছে, 12টা 1টার সময় মাগুলো নামবে, মায়ের যে দুধগুলো আছে সেগুলো একটুখানি খাবে নেশা কাটানোর জন্য, আবার 3টের সময় খাবে, 3টের সময় খাওয়ার পর আবার খাবে রাত্রি 8টার সময়, তারপরে যেটুকু মায়ের দুধ পাচ্ছে। আচ্ছা এই বাচ্চাগুলোকে আমি খাওয়ানো হয়ে গেছে, বাচ্চাগুলোকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। পুচকু এই বাচ্চাগুলোকে সরিয়ে দে, দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা ওই 3টের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এবার স্যারালাক গুলবো,
আচ্ছা আচ্ছা, ওই ইম্পোর্ট ডগের ভিডিও, ওদের বাচ্চার ভিডিও বললাম, রেমাল যেদিন ঝড় এসেছিল সেই রাত্রি 10টা থেকে বাচ্চা দেওয়া শুরু করেছে, ঠিক আছে, রাত্রি 10টা থেকে বাচ্চা দেওয়া শুরু করেছে ভোর 3টে-4টে অবধি, যতক্ষণ বাচ্চা দিয়েছে। এত অন্ধকার আর এত ঝড় দিচ্ছে, ওপরে তো ডেলিভারি হয়, তো ওদের ডেলিভারি ভিডিওটা আমার কাছে করা নেই, সেই জন্য আমি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও আমি আপলোড করে দেবো, ছোট থেকে ডে 1 থেকে আজ অব্দি যা যা ভিডিও আমার কাছে আছে সেগুলোকে আমি ছাড়বো, আর 2 দিন যাক বাচ্চাগুলো ডিওয়ার্মিং যখন করাবো। আচ্ছা, দেখালাম ওটা। তারপরে দেখাচ্ছি, দেখুন এই বাচ্চাগুলো যে যারা আছে এদের কিন্তু রয়্যাল ক্যানিন দুধ খাওয়া কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়েছে, দুধটা খাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, কিন্তু দুধটা যেহেতু পাতলা তো দুধ 2-4 বার হিসু করলে পেট খালি হয়ে যাচ্ছে, আবার পেটে খিদে হচ্ছে, তো সেই জন্য এবার এদের পালা হচ্ছে রয়্যাল ক্যানিন আমাদের স্যালাক খাওয়ানো। তো স্যালাকটা গুলি প্রত্যেকটা বাচ্চাকে, কেন এই জন্য বলি, আমার বাড়ির বাচ্চা আমি হ্যাবিচুয়েটটা জানি, আমার বাড়ির বাচ্চারা আমি হ্যাবিচুয়েট জানি কোনটাকে কি খাওয়ালে কি দাঁড়ায়, সেই জন্য আমি বলতে পারি। আচ্ছা দেখো তো কতটা নেব, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু একদম পাতলা করে দেব, যেহেতু এরা সবে নতুন নতুন শুরু হয়েছে, তো আমি এখন বেশি ঘনত্ব করে দেব না, এইটা পাতলা করে দিই। আমার গরম জলের এরকম ফ্লাক্স করা থাকে, রাত্রিবেলা 2টোর সময় উঠেও বাচ্চা খাওয়াই। ঠিক আছে, তো পাতলা করে গুলবো এটাকে, নিয়ে ডপারে করে করে আবার প্রত্যেকটা বাচ্চাকে পেট ভরে খাবে, যতক্ষণ না ওরা ছাড়ছে ততক্ষণ খাবে, ঠিক আছে। যতক্ষণ না ওদের পেট ভরছে ততক্ষণ খাইয়ে দে ফ্লাক্সটা দে। একদম পাতলা করে দেব, দেওয়ার পরে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে খাওয়াটা, পেটেও থাকবে, মানে ডাইজেস্টের কোনো সমস্যা হবে না। এই একটা গেল, একটুখানি বনিশন মিশিয়ে দিচ্ছি, কেন আলাদা 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 করে খাওয়ানো সম্ভব নয়, ঠিক আছে। এই প্রত্যেকটা বাচ্চাকে আমি দপরে করেই খাওয়াচ্ছি, প্রত্যেকটা বাচ্চাকে ধরে 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 এখন স্যালাক খাওয়াবো। এদের রয়্যাল ক্যানিনে দিন চলে গেছে, এবার এই এদের স্যালাক খাবে। এই যে খেতে খেতে গায়ের যে লোম এটা পড়ছে, এইটা কিন্তু এই যে ব্রাশ দিয়ে দেখালাম, ব্রাশ দিয়ে কিন্তু আমি তুলে দিই, ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে 1 ডপার 2 ডপার করে দেবো, যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ এদের চলবে, ঠিক আছে। তো যারা যারা জিজ্ঞেস করো যে দাদা কি খাওয়াচ্ছ, আমি এই জিনিস খাওয়াই, কোন পেট ভরে। দেখুন, পেটে খিদে না থাকলে চকচক চকচক করে দুধ খাচ্ছে, ঠিক আছে। সারাদিনে 3-4 বার খাওয়াই, পেট পুরো ভরা থাকে, বাচ্চাগুলো হেলদি থাকে। তো ভিডিওটা চলো দেখানো হলো, এবার আস্তে আস্তে করে সবগুলোকে খাওয়া, অনেকটা টাইম লাগবে, প্রায় এই কটা বাচ্চা খাওয়াতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো এইটা গেল, আর একটা জিনিস দেখাই, আমার কাছে এই ফিমেলটা অ্যাভেলেবেল আছে, পমের ফিমেলটা, ঠিক আছে, শেডিংয়ে চলছে, ক্রিম কালারের একটা ফিমেল আছে, খুব সুন্দর লোমের কোট, খুব ভালো কুকুর, খুব ভালো ব্লাড লাইনের বাচ্চা, সাইজ ছোট হবে। কেউ যদি এই ফিমেলটাকে ইন্টারেস্ট থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে, ঠিক আছে। এই ফিমেলটা খুব ভালো ফিমেল, শেডিংয়ে পড়ছে, দারুণ ফিমেল। এটা আমার খুব রাখার ইচ্ছা, কিন্তু একসঙ্গে প্রায় 14-15টা কুকুর বাড়িয়েছি, ওই এখন প্রায় 50-এর কাছাকাছি বা 50-এর ওপরই বাচ্চা হবে, তো একসঙ্গে এতগুলো বাচ্চা রাখলেও কি খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই বাচ্চাটা যাচ্ছে হচ্ছে আমাদের গুয়াহাটি থেকেও 50 কিলোমিটার 60 কিলোমিটার ভেতরে, ঠিক আছে, এতটা দূরে যাচ্ছে। আমি জায়গাটার নাম ঠিক জানি না, ভদ্রলোক কালকে রাতে আমার বাড়িতে আসবে, আমি ছবি পাঠিয়ে সেই ভিডিও আমি আপলোড করব, ঠিক আছে। আরও বাচ্চা চাইছিল যে দাদা আরও কিছু থাকলে দিন, তো আমার কাছে মানে দেখিয়েই দিচ্ছি। এই অনেকে ভাবে যে বাচ্চা আছে কি হবে, বাচ্চা হতে হতে আমার বাড়িতে সব মোটামুটি বুক হয়ে যায়, ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে, তো মোটামুটি সব বাচ্চা বুক। শুধু ইম্পোর্টগুলোকে আমি কাউকে দেবো না, পিক যে ডগ ওনার পিক করবে, বাকিটা আমি দুটোই আমি আমার কাছে রাখবো। তো এইখানেও এই বাচ্চাগুলোর মধ্যে এই দুখানে এই দেখুন, এটা হচ্ছে গুড্ডি,
গুড্ডি, ঠিক আছে, শেডিং এ পড়ছে, মাঙ্কিস ফেসে আছে, দেখুন মুখ ভাঙতে শুরু করেছে, মুখটা যে বড় লাগছে না, এটা যখন পুরো আবার 10 মাস 11 মাস কি হবে, এ পুরো কাভার হয়ে যাবে, ঠিক আছে, পুরো আবার লোমে পুরো একদম ঢেকে যাবে, দারুণ কোট হয়েছে। এগুলো হচ্ছে ব্রিডিং ফিমেল। তো অনেকেই ভাবে যে দাদা একদম ছোট দিন, একদম ছোট দিন, একদম ছোট দেখতে খুব ভালো লাগে, বাঁচানো এত সোজা নয়, আমরাই হিমশিম খেয়ে যাই। আর আমাদের ঘরে যেহেতু ব্রিডিং ফিমেল একটুখানি বড় না নিলে, খুব ছোট হলে কি হয়, পেট কাটতে হয়, মানে সিজার করতে হয়। তো সেই জন্য, ঠিক আছে, সেই জন্য একটু লংগিস ফিমেল রাখি। আর আমাদের চিনি উৎপাতের শেষ নেই, জ্বালিয়ে খাচ্ছে, ঠিক আছে, দেখুন পুরো গায়ের লোম উঠে কি অবস্থা হয়েছে, পুরো শেডিং এ পড়ে বিচ্ছিরি হয়ে গেছে, ঠিক আছে, পুরো শেডিং এ পড়ে খুব খারাপ অবস্থা। আবার মোটামুটি এখন 1 বছর 1.5 বছর বয়স হবে, পুরো কুকুর গেট আপে চলে আসবে। একবার গুল্লু, গুল্লু, গুল্লুকে দে, একবার গুল্লুকে দেখিয়ে দিই। আচ্ছা দেখো, এই যে গুল্লু, এর ভিডিও যদি কেউ পেছনে 3-4 মাস 5 মাস আগের ভিডিও দেখো, তো তাহলে বুঝতে পারবে গুল্লু কিরকম ছিল, ঠিক আছে। আর আজকের গুল্লুকে দেখো, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে, ঠিক আছে, এ পুরো গোল একটা ফুটবল হয়ে যাবে, পুরো কদম ফুলের মতন গোল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গুল্লু, ঠিক আছে। সামনের বারে এটাকে নিয়ে শো করবো, এর মধ্যে লাল নীল হলুদ সবুজ সবকিছু আছে। তো একটা কুকুর মাঠে নিয়ে গিয়ে সব রকম শো হয়ে যাবে, ঠিক আছে। কেউ সাদা দেখতে গেলে সাদা পাবে, কেউ এই কালার দেখতে, আবার সব রকম কালার মেশানো হবে। এই কুকুরটাকে সামনের বারে শো করবো। তো গুল্লু, তো চলো তোমাকে নিয়ে শো এর মাঠে দেখা হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না গুল্লু, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটাকে ভালো খারাপ যে যাই লাগুক একটুখানি আমাকে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো, আরো ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মিল্কির ইনপুট বাচ্চাগুলোকে নিয়ে, ঠিক আছে। তো চলো, টাটা।